আজকে আমরা সাবস্টিটিউশন রিয়াকশানের যে পার্টটা ডিসকাশন করব সেই পার্টটা হচ্ছে রোল অফ ক্রাউন ইথার। রোল অফ ক্রাউন ইথার ইন সাবস্টিটিউশন রিয়াকশান। একটা সাবস্টিটিউশন রিয়াকশানে ক্রাউন ইথারের কী রোল, তাহলে আমরা প্রথমেই ক্রাউন ইথারটা কী মানে কীরকম তার স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করব। ক্রাউন ইথার হচ্ছে সাইক্লিক ইথার। একটা ইথারের কি স্ট্রাকচার না আর ও আর, এটা একটা ইথারের জেনারেল স্ট্রাকচার। ক্রাউন ইথার হচ্ছে সাইক্লিক ইথার। সাইক্লিক ইথার মানে একটা মলিকুলের মধ্যে মাল্টিপল অক্সিজেন থাকবে এবং পরপর দুটো অক্সিজেনের মাঝখানে দুটো করে CH2 থাকবে। তাহলে এইটা এরকমই হোল এন, কিন্তু এইটা কি হবে, একটা সাইক্লিক হবে মলিকুল। তাহলে অক্সিজেন, দুটো অক্সিজেনের মাঝখানে কি থাকবে, CH2 থাকবে এবং এরকম করে একটা সাইক্লিক মলিকুল তৈরি হবে। তাহলে যদি আমরা স্ট্রাকচারগুলো একটু দেখি এবং তাদের নামকরণ কেমন হবে একটু যদি দেখি, ধর এই রকম একটা মলিকুল, এই চারটে অক্সিজেন, এখানে এই CH2 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 CH2, তাহলে এটা একটা সাইক্লিক ইথার মলিকুল, চারটে অক্সিজেন আছে। এর নামকরণ কেমন হবে না, এই মলিকুলগুলোর নামকরণ হবে টোটাল কটা অ্যাটম আছে সেটা সাইকেলে কাউন্ট করতে হবে ইনক্লুডিং অক্সিজেন। তাহলে 4 2 4 6 8 4, মোট আছে 12টা অ্যাটম। তাহলে নাম হবে 12 ক্রাউন ইথার। এবারে নাম্বার অফ অক্সিজেন 1 2 3 4 4, তাহলে এক্স ক্রাউন ইথার ওয়াই, এইভাবে নামকরণ হয়। হোয়াট ইজ এক্স? নাম্বার অফ টোটাল অ্যাটম ইনভলভড ইনটু দ্য সাইকেল। হোয়াট ইজ ওয়াই? নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। তাহলে এইটা যদি আমরা, এটা গেল গিয়ে মাঝে চারটে অক্সিজেন, আমরা যদি মাঝে 5টা অক্সিজেনওয়ালা যদি একটা ক্রাউন ইথারের স্ট্রাকচার ড্র করতে চাই, তাহলে তার স্ট্রাকচার হবে এরকমই, এই 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 এইটা। তাহলে কি হবে না 15 ক্রাউন ইথার 5। আমরা যদি একই রকমভাবে 6টার স্ট্রাকচার ড্র করতে চাই, এরকম আগে 6টা অক্সিজেনকে ড্র করে হবে নিতে, তারপরে এরকম করে এরকম করে CH2 ব্রিজ করে দিতে হবে, এই এই এই। তাহলে এইটার নাম কি হবে 18 ক্রাউন ইথার 6। এবারে কোশ্চেন হচ্ছে এই ক্রাউন ইথারগুলোর রোল কি। এদের রোল হচ্ছে এই যে সাইক্লিক মলিকুলের ভেতরে একটা স্পেস আছে, এটা একটা অ্যাভেলেবল স্পেস। তাহলে যত নাম্বার অফ অক্সিজেন অ্যাটম বাড়বে তত আমরা কি বলতে পারি, এই ভেতরের জায়গাটা বাড়বে, ভেতরের সাইজটা বাড়বে। এটাকে বলা হয় ক্যাভিটি অর গ্রুভ। এটাকে বলা হয় ক্যাভিটি অর বলা হতে পারে গ্রুভ ইনসাইড দ্য ক্রাউন ইথার। এর ভেতরে কি হতে পারে না, এর ভেতরে মেটাল আয়ন চিলেট করতে পারে। মেটাল আয়ন ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রুপ 1 অ্যালকালি মেটাল আয়নগুলো, মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্লাস, এই ধরনের মেটাল আয়নগুলো এর ভেতরে চিলেট করতে পারে এবং সেই চিলেশনটা হয় এক্সট্রিমলি সাইজ স্পেসিফিক। মানে আমরা যদি গ্রুপ 1 মেটালগুলোর কথা আমরা বলি যে লিথিয়াম প্লাসের থেকে সোডিয়াম প্লাসের সাইজ বড়, ওর থেকে পটাশিয়াম প্লাসের সাইজ বড়। ক্রাউন ইথারগুলো এক্সট্রিমলি মেটাল আয়নের সাইজ স্পেসিফিক হয়। মানে এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এইটা যেখানে 12 ক্রাউন ইথার 4, এর ভেতরে যে সাইজটা, এই সাইজটা লিথিয়াম প্লাসের সাথে ম্যাচিং করে, ফলে এই লিথিয়াম প্লাস এর ভেতরে ফিট হয়। এই অক্সিজেনগুলো কি করে না মেটাল আয়নের সাথে কোঅর্ডিনেশন করে, মানে কোঅর্ডিনেট বন্ড করে এটাকে এইভাবে চিলেট করে।
তাহলে এখানে যেহেতু 15 ক্রাউন ইথার 5 এর সাইজটা এর থেকে বড়, তাহলে এর ভেতরে কিন্তু লিথিয়াম আয়ন ফিট খাবে না। এখানে কে ফিট খায়? এর ভিতরে সোডিয়াম প্লাসের সাইজটা এমন যে এর ভিতরে জাস্ট ফিট হয়, মানে সোডিয়াম প্লাসের সাইজ আর 15 ক্রাউন ইথার 5 এর ভেতরের ইনসাইডের যে সাইজটা সেটা প্রপারলি ম্যাচ খায়, ফলে এইটা এর ভেতরে ঢুকে যায়। তাহলে এটার ভেতরে লিথিয়ামের সাইজ ছোট বলে ফিট করবে না, এর ভেতরে পটাশিয়ামের সাইজ বড় বলে ফিট করবে না। তাহলে সিমিলারলি 18 ক্রাউন ইথার 6 এর ভেতরে পটাশিয়াম আর একটু বড় মেটাল এরকম করে কি করে না এর ভেতরে ফিট হয়ে যায়। তাহলে এইটাকে আমরা অন্যভাবে কি বলতে পারি যে ক্রাউন ইথারগুলো মেটাল আয়নকে ট্র্যাপ করে। ট্র্যাপ করা মানে কি? ট্র্যাপ করা মানে ফাঁদ পেতে ধরা। তার মানে কোনো জায়গাতে যদি মেটাল আয়ন থাকে, এই ধরনের মেটাল আয়ন প্রপার সাইজের ক্রাউন ইথার যোগ করলে সে কি করতে পারবে না তার ক্যাভিটির ভেতরে ওই ধরনের মেটাল আয়নগুলোকে না লাইগেট করতে পারবে বা ভেতরে ঢুকিয়ে নিতে পারবে। তাহলে কি হবে না এটাকে বলা হয় ট্র্যাপিং করা। তাহলে এইটার সঙ্গে সাবস্টিটিউশন রিয়াকশানের কি সম্পর্ক? আমরা যদি ডাইরেক্ট একদম এক্সাম্পলের মধ্যে যাই, মনে কর এরকম একটা এক্সাম্পল আছে, PHCH2I বেঞ্জাইল আয়োডাইড। এখানে KF পটাশিয়াম ফ্লুরাইড ইন বেঞ্জিন এই সলভেন্ট দিয়ে রিয়াকশান করাচ্ছি। এক্সপেকটেশনটা কি না KF মানে কি না পটাশিয়াম প্লাস আর F মাইনাস একটা সল্ট K প্লাস F মাইনাস। তাহলে এক্সপেকটেশনটা কি না F মাইনাস অ্যাটাক করবে, I মাইনাসটা বেরিয়ে যাবে, কি পাওয়া যাওয়া উচিত না এরকম একটা রিয়াকশান হওয়া উচিত। F মাইনাস অ্যাটাক করবে, আইটা বেরিয়ে যাবে, কিন্তু এই রিয়াকশানটা হয় না। দিস রিয়াকশান ডাজ নট টেক প্লেস। তার কি কারণ? তার কারণ না বেঞ্জিন একটা ননপোলার সলভেন্ট। বেঞ্জিন ননপোলার সলভেন্টে ইনঅর্গানিক সল্ট পটাশিয়াম ফ্লুরাইড এ কখনোই ডিসোসিয়েট হবে না, এটা আয়নিক হিসাবেই থাকবে। তাহলে KF থেকে F মাইনাস যদি ফ্রি হিসাবে বেরিয়ে না আসতে পারে, তাহলে সে তার নিউক্লিওফিলিসিটি শো করতে পারবে না বা সে নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারবে না, সেই জন্য রিয়াকশানটা হয় না। এই রিয়াকশানটার সেম কন্ডিশানে পটাশিয়াম ফ্লুরাইড বেঞ্জিন এর সঙ্গে যদি 18 ক্রাউন ইথার 6 যোগ করা হয়, তখন কিন্তু এই রিয়াকশানটা হয়ে যায়, মানে এই PHCH2F তৈরি হয় আর I মাইনাস বেরিয়ে যায়। তাহলে এখানে কি কারণ না অলরেডি আমরা বুঝে গেছি যে যেই 18 ক্রাউন ইথার 6 যোগ করব, এ কি করবে না KF থেকে পটাশিয়াম প্লাসকে চিলেট করে নেবে, KF থেকে পটাশিয়াম প্লাসকে চিলেট করে নেবে, ফলে কি হবে F মাইনাসটা ফ্রি হয়ে যাবে। সো F মাইনাস উইল শো ইটস নিউক্লিওফিলিসিটি, অ্যাটাক করবে, I মাইনাসটা বেরিয়ে যাবে, ফলে রিয়াকশানটা হবে। ওইটা কিন্তু ওই 18 ক্রাউন ইথার 6-এর ছবিটা এঁকে দেখাতে হবে, ওর ভেতরে কিভাবে পটাশিয়াম আয়ন ফিট করছে সেটাও দেখাতে হবে। সিমিলার টাইপ অফ এক্সাম্পল দেখ, মনে কর এখানে দেওয়া হলো লিথিয়াম ফ্লুরাইড বেঞ্জিন আর দেওয়া হলো 18 ক্রাউন ইথার 6, এখানেও কিন্তু রিয়াকশানটা হবে না। তাহলে এখানে ক্রাউন ইথার দেওয়া হলো কিন্তু স্টিল রিয়াকশানটা হবে না। কি কারণ না সল্টটা এখানে কি দেওয়া হয়েছে LiF লিথিয়াম ফ্লুরাইড। তাহলে লিথিয়াম প্লাসের স্মল সাইজের জন্য ও কিন্তু 18 ক্রাউন ইথার 6-এর ভেতরে ট্র্যাপ হতে পারবে না। দ্য সাইজ ডু নট ফিট উইথ 18 ক্রাউন ইথার 6। তার ফলে কি হবে লিথিয়াম ফ্লুরাইড ডিসোসিয়েট করবে না, ও সল্ট হিসাবেই থাকবে, ফলে এই রিয়াকশানটাও হবে না। তাহলে আমাদের এখানে ওই সিরিজটা খেয়াল রাখতে হবে যে যদি হয় 15 ক্রাউন ইথার 4 তাতে লিথিয়াম প্লাসের সাইজ ম্যাচ করে, যদি হয় 12 ক্রাউন ইথার 4 আর যদি হয় 15 ক্রাউন ইথার 5
তার ভেতরে সোডিয়াম প্লাসের সাইজটা ম্যাচ করে, আর যদি আমাদের হয় 18 ক্রাউন ইথার 6, তাহলে ওর ভেতরে পটাশিয়াম প্লাসের সাইজটা ম্যাচ করে বলেই এই রিয়াকশানটা হয়। এইটা গেল গিয়ে আমাদের মোটামুটি একটা ক্রাউন ইথারের গল্প। এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট ইনফরমেশান একটু যোগ করে রাখি, সেটা মাঝে মাঝে এই সেমিস্টারে না চাইলেও সামনের সেমিস্টারে হয়তো চাইতে পারে। কি সেটা জিজ্ঞেস করতে পারে যে পার্পেল বেঞ্জিন কি, হোয়াট ইজ পার্পেল বেঞ্জিন। পার্পেল একটা কালার জানিস, যে তাহলে পার্পেল বেঞ্জিন বেগুনি রঙের কি বেঞ্জিন হয়? না, বেঞ্জিন তো কালারলেস। বেঞ্জিন ইটসেলফ কি না কালারলেস। তাহলে পার্পেল বেঞ্জিনটা কি? পার্পেল বেঞ্জিন হচ্ছে যে তোরা হয়তো উচ্চ মাধ্যমিকে কেউ বায়ার্স টেস্ট হয়তো পড়ে থাকতে পারিস। বায়ার টেস্টটা কি না, একটা অর্গানিক মলিকুলে, একটা অর্গানিক কম্পাউন্ডে আনস্যাচুরেশন মানে ডবল বন্ড আছে কি না তার টেস্টটা কি না, একটা অর্গানিক মলিকুলে আনস্যাচুরেশন বা ডবল বন্ড আছে তার টেস্ট হচ্ছে ওই মলিকুলের মধ্যে যদি অ্যাকোয়াস অ্যালকালাইন কেমেনোফোর দেওয়া হয়, তাহলে এই ডবল বন্ডের কি হয় না এরকম করে ডাই অল তৈরি হয়। এর মেকানিজম থার্ড সেমিস্টার হবে পড়া। তাহলে কি আমরা বুঝলাম যে কেমেনোফোর দিলে কি হয়, এরকম করে ডাইঅল তৈরি হয়। তাহলে কেমেনোফোর পার্পল কালার, এই রিয়াকশানটা যখনই হয়ে যাবে এই মানে ওর কালারটা চলে যাবে। এখন কোশ্চেন হচ্ছে অর্গানিক মলিকুল অ্যাকোয়াস সলভেন্টে সলিবল নয়। অর্গানিক মলিকুলের জন্য কি চাই না ম্যাক্সিমাম ক্ষেত্রে বেঞ্জিন সলভেন্ট ব্যবহার করা হয়, কিন্তু বেঞ্জিনে ইনঅর্গানিক সল্ট KMnO4 সলিবল নয়। তাহলে এই টেস্টটা কি মানে কিভাবে হবে? তাহলে বেঞ্জিনের মধ্যে অর্গানিক মলিকুলটা সলিবল কিন্তু KMnO4 সলিবল নয়। তাহলে সেই জন্য এইখানের মধ্যে 18 ক্রাউন ইথার 6 যোগ করে দেওয়া হয়। যোগ করলে কি হবে না KMnO4 থেকে পটাশিয়াম প্লাসকে 18 ক্রাউন ইথার 6 জোর করে ট্র্যাপ করে নেবে। কে পড়ে থাকবে? MnO4 মাইনাস। ও বাধ্য হয়ে বেঞ্জিন লেয়ারে ফোর্সফুলি সলিউবল হবে। ও কি হবে? বেঞ্জিনের ভেতরে MnO4 মাইনাস ফোর্সফুলি সলিউবল হবে। এর কালারটা পার্পেল বলেই বেঞ্জিনের কালারটা কি হয়ে যায়? পার্পেল। এই জন্য ওইটাকে বলা হয় পার্পেল বেঞ্জিন। তাহলে বেঞ্জিন KMnO4 আর 18 ক্রাউন ইথার 6 এর মিক্সচারকে বলা হয় পার্পেল বেঞ্জিন। কেন? ক্রাউন ইথার 6টা পটাশিয়াম প্লাসকে টেনে নেয়, ফলে MnO4 মাইনাস যার কিনা অ্যাকচুয়ালি পার্পেল কালারটা আছে সে ফোর্সফুলি বেঞ্জিনের মধ্যে ঢুকে যায়, ফলে বেঞ্জিনের কি হয়? কালারটা পার্পেল হয়। ওইটাকে দিয়ে এবারে অ্যালকিনের ডাইহাইড্রক্সিলেশনে কাজে লাগানো হয়। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব দ্যাট ইজ কল্ড ওয়ালডেন ইনভারসান। এই টার্মটা সম্বন্ধে একটু পরিচিত হতে হবে, কারণ সাবস্টিটিউশন রিঅ্যাকশান মানে পড়া হয়ে যাবে কিন্তু ওয়ালডেন ইনভারসানটা শোনা হবে না, সেটা একটু কেমন লাগে। বেসিক্যালি এই জিনিসটা অলরেডি তোদের পড়ানো হয়ে গেছে, কিন্তু এই টার্মটা বলা হয়নি। ওয়ালডেন ইনভারসানটা কি না, ওয়ালডেন ইনভারসানটা হচ্ছে যে ইন শর্টে আমরা যদি বলি যে ওয়ালডেন একজন সায়েন্টিস্টের নাম, তিনি প্রথম এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন যে SN2-তে ইনভারসান হয়, এবং সেই ইনভারসানটা এক্সপেরিমেন্টালি কীভাবে দেখানো হয়েছিল না, তিনি প্রথম একটা কোনো অপটিক্যালি অ্যাক্টিভ পিওর কম্পাউন্ডের বা আমরা এইভাবে বলতে পারি একটা অপটিক্যালি অ্যাক্টিভ পিওর এনানসিওমারকে ওর ঠিক অ্যানাদার এনানসিওমারে মানে কনভার্সান করেছিলেন। একটা অপটিক্যালি অ্যাক্টিভ পিওর কম্পাউন্ডকে ওর এনানসিওমারি কম্পাউন্ডে কনভার্ট করেছিলেন। এইটাকেই বলা হয় ওয়ালডেন ইনভারসান। আমরা কোথায় পড়েছি না, দেখ আমরা এরকমই পড়েছি
একটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহলকে তার এনানসিওমারিক অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহলে কনভার্ট করেছিলাম। এটাকেও আমরা বলতে পারি কি না ওয়ালডেন ইনভার্সন। কিভাবে করেছিলাম না আমরা জানি টসাইল ক্লোরাইড পিরিডিন দিয়ে এটাকে ROTS হয়েছিল করা, তারপরে সোডিয়াম অ্যাসিটেট দিলে OAC মাইনাস অ্যাটাক করলো, OTSটা বেরিয়ে গেল, এই স্টেপেই হয়েছিল SN2 বা কি হয়েছিল ইনভার্সান। তাহলে কি হলো ROAC এবং তারপরে কি ছিল না OH মাইনাস দিয়ে করলে ট্রিট আমরা এই অ্যালকোহলটা পাচ্ছিলাম। এই দুটো অ্যালকোহল কি না একে অপরের এনানসিওমার। তাহলে এটাকেই আমরা বলতে পারি কি না ওয়ালডেন ইনভার্সন। এখন এই ধরনের এক্সাম্পল ছাড়া আরও কিছু এক্সাম্পল আমাদের একটু দেখতে হবে, যে জায়গাতে কিভাবে একটা কোনো কম্পাউন্ড থেকে দুটো ডিফারেন্ট রিয়াকশান মেকানিজমের সাহায্যে কিভাবে এনানসিওমারিক কম্পাউন্ড তৈরি করা যায়। দেখ, এই কম্পাউন্ডটার নাম আমরা সেম 1 থেকে পড়ে এসেছি, CH2CO2H। এর নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। এটা ডি আইসোমার। এটাকে যদি CIP করি এটা হবে R ম্যালিক অ্যাসিড, ডি ম্যালিক অ্যাসিড, এটা করলে হবে R। এখন এর অপটিক্যাল রোটেশনটা মনে কর জানা আছে, ধর এটা R+, মানে এটা হয়, এটা অ্যাকচুয়ালি রিয়েলি মানে ডি মানে কিন্তু মানে প্লাস নয়, আবার কথাটা খেয়াল করে দিচ্ছি। তাহলে এটা R+ ম্যালিক অ্যাসিড। এই মলিকুলটাকে আমরা যদি ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারে ড্র করি, এইরকমই স্ট্রাকচারটা আসে, CO2H, এইটা হচ্ছে OH, এটা তাহলে কি না R+ ম্যালিক অ্যাসিড। এখন R+ ম্যালিক অ্যাসিডকে থায়োনিল ক্লোরাইড দিয়ে ট্রিট করলো। আমরা অলরেডি পড়েছি শুধু থায়োনিল ক্লোরাইড, একটা অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহলকে শুধু থায়োনিল ক্লোরাইড দিয়ে ট্রিট করলে কি হয় না অ্যালকিল ক্লোরাইড পাই। অ্যালকিল ক্লোরাইডের স্টিরিওকেমিস্ট্রিটা কি না উইথ রিটেনশন ইন কনফিগারেশন। খেয়াল করে দেখে এগুলো একদম যেন ঝাড়া মুখস্থ থাকে, উইথ রিটেনশন ইন কনফিগারেশন, ঠিক তো? আর পিরিডিন দিলে কি হতো, তখন হতো ইনভার্সান হতো। তাহলে এই যে রিটেনশন ইন কনফিগারেশন, এইটাকে কি আমরা বলি না SNI রিয়াকশান থ্রু ইন্টারনাল রিটার্ন। তাহলে কি স্ট্রাকচার হবে, এই CO2H, এইটা হবে Cl, ঠিক যেখানে OH ছিল সেখানে কি এলো Cl। এইটার নাম হচ্ছে কি R+ ক্লোরোসাকসিনিক অ্যাসিড। প্রথম কথাটা বলে দিই, এইটার CIP করলে আসবে R, কিন্তু এটা প্লাস বলে এইটা প্লাস এরকম কিন্তু কিছু নয়, বা এইটা রিটেনশান হলো বলে যে প্লাস থেকে প্লাস তা কিন্তু নয়, এটাকে একদমই যেন ভুল না হয়, আগে বহুবার বলেছি প্লাস থেকে প্লাস, এই প্লাসটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এর সঙ্গে ইনভার্সান বা রিটেনশানের কোনো সম্পর্ক নেই। এবারে যদি এই মলিকুলের উপরে আরেকটা রিয়েজেন্ট দেই, সেটা PCl5, তখন কিন্তু কি হয়েছে না ইনভার্সান হয়েছে CO2H। তাহলে এর নাম কি হবে, এটা যদি R+, এটা হবে S- ক্লোরোসাকসিনিক অ্যাসিড। এটা যদি Clটা যদি না থাকে কি নাম হবে, মানে নাম হবে সাকসিনিক অ্যাসিড, Cl আছে বলে কি হলো ক্লোরোসাকসিনিক অ্যাসিড। তাহলে এইটাকেও দেখ আমরা বলতে পারছি যে মানে ওয়ালডেনই এই রিয়াকশানগুলো যেমন স্টাডি করেছিলেন, যে একটা জায়গা থেকে এইটা আর এইটা দুটো এনানসিওমারিক কম্পাউন্ড কিন্তু তৈরি করেছিলেন, হলো R+, এটা হচ্ছে S-। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে যে PCl5 এর ক্ষেত্রে থায়োনিল ক্লোরাইড দিলে কিভাবে রিটেনশন হয় তার মেকানিজম আমরা পড়েছি থ্রু SNI। আর PCl5 যদি দেওয়া হয়
তখন কিভাবে ইনভার্সান হয় না, তার মেকানিজমটা যদি এরকম করে একটু বুঝে নেই, মনে কর এইরকমই আছে একটা কাইরাল অ্যালকোহল, এই স্ট্রাকচারটাকে যা লিখলে হবে হবে, সে এখানে যা হবে হবে সেটা নিয়ে আমরা অত যা দিলে হবে। PCl5 অক্সিজেনের লোন পেয়ার ফসফরাস অ্যাটাক করলো, কি হবে না একটা ক্লোরিন বেরিয়ে যাবে। আচ্ছা একটু ভেঙে দেখাই, পি 4টে Cl, এই 5টা Cl Cl Cl, এই লোন পেয়ারটা অ্যাটাক করলো, একটা Cl আমার বেরিয়ে গেল। তাহলে কি আমরা পাবো, এটা হবে ও পি, কি থাকবে 4টে Cl 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 Cl, আর এইখানে কি থাকবে, এই এই যেমন ছিল ছিল, প্লাস কে বেরিয়ে গেল Cl মাইনাস। তাহলে অক্সিজেন অ্যাটাক করলো, বেরিয়ে গেল। এই Cl মাইনাসটা ব্যাক সাইড অ্যাটাক করলো, এই বন্ডটা ভেঙে বেরিয়ে গেল। তাহলে কি পেলি, অ্যালকিল ক্লোরাইড উইথ ইনভারসান। আর এইটা কি হবে, পি ডবল বন্ডেড ও Cl Cl Cl, POCl3। তাহলে এইটা গেল গিয়ে PCl5 দিয়ে মেকানিজমটা। তাহলে এইটা একটা রিয়াকশান গেল। তাহলে আমরা যদি এইটাকে ওপরে সামারি হিসাবে লিখে রেখে দিই যে এই রকমই ছিল, যে এই ছিল OH CO2H, এই CO2H, এটা OH, PCl5 যদি দেওয়া হয় তাহলে ক্লোরোসাকসিনিক অ্যাসিড উইথ ইনভারসান ইন কনফিগারেশন। আর যদি SOCl2 দেওয়া হয়, যদি থার্নিল ক্লোরাইড দেওয়া হয়, তখন কি হয়েছে, তখন হয়েছে উইথ রিটেনশন ইন কনফিগারেশন। এইটা হয়েছে। নেক্সট এক্সপেরিমেন্টটা কি, নেক্সট এক্সপেরিমেন্টটা এই মলিকুলটাকে নিয়েছিলেন কে না ওয়ালডেন, এই ক্লোরোসাকসিনিক অ্যাসিড, যে কিনা কি না আর প্লাস ক্লোরোসাকসিনিক অ্যাসিড নিয়েছেন। এটাকে সিলভার অক্সাইড জল দিয়ে ট্রিট করেছিলেন একবার, অন্য একবার KOH দিয়ে ট্রিট করেছিলেন। KOH দিয়ে ট্রিট করতে উইথ ইনভার্টেড অ্যালকোহল পেল, মানে Clটা কনভার্টেড হলো কিসে, অ্যালকোহল হলো, কিন্তু সেই অ্যালকোহলটা কি হলো না ইনভার্টেড অ্যালকোহল। তাহলে এইটা ছিল আর প্লাস ম্যালিক অ্যাসিড, তাহলে যদি এটা ইনভার্টেড হয় এটা কি হবে S মাইনাস ম্যালিক অ্যাসিড। আর সিলভার অক্সাইড জল দিয়ে করলে ট্রিট, ম্যালিক অ্যাসিড পেল, কিন্তু সেইটা উইথ রিটেনশন ইন কনফিগারেশন। তাহলে এইটা কি হবে, এগেন কি হবে আর প্লাস ম্যালিক অ্যাসিড। এবারে চিন্তা করে দেখ, এই সমস্ত মেকানিজম কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি। কোথায় পড়েছি না চিন্তা কর, আমরা পড়েছি সেই ব্রোমোপ্রোপানোয়িক অ্যাসিডের, আমরা পড়েছি ব্রোমোপ্রোপানোয়িক অ্যাসিড একই রকমই। তাহলে এটা কি ক্লোরো অ্যাসিড, KOH দিয়েছি, এখানে কি হবে ডাইরেক্ট SN2 উইথ ইনভারসান, ডাইরেক্ট SN2 উইথ কি ইনভারসান, ফলে কি পাচ্ছি ইনভার্টেড অ্যালকোহল। সেটা কি অ্যাকচুয়ালি যেহেতু ম্যালিক অ্যাসিড। সিলভার অক্সাইড জল দিলে কি হবে, সিলভার ক্লোরিনটাকে টেনে নেবে, কার্বক্সিলিক অ্যাসিড কি করবে NGP করবে, তাহলে এইটা কি যাচ্ছে ভায়া NGP, তাহলে কি হবে ডবল ইনভারসান, আলটিমেটলি কি হলো রিটেনশন, ডবল ইনভারসান থেকে আলটিমেটলি কি হলো রিটেনশন। তার মানে দেখ আমরা বলতে কি পারি যে আর প্লাস ম্যালিক অ্যাসিড থেকে আর প্লাস ক্লোরোসাকসিনিক অ্যাসিড থায়োনিল ক্লোরাইড থেকে আবার আর প্লাস ম্যালিক অ্যাসিড পেলাম। তাহলে সমস্ত স্টেপ মানে এখান থেকে এটা, এখান থেকে এটা, এই তিনটে স্টেপই কি প্রত্যেকটাতেই কি হচ্ছে না প্রোডাক্টটা পাচ্ছি উইথ রিটেনশন। কারণ থায়োনিল ক্লোরাইডে SNI রিয়াকশানে রিটেনশন হচ্ছে, তারপরে সিলভার অক্সাইড মানে জল দিলে কি হচ্ছে না NGP হয়ে রিটেনশন হচ্ছে। এপাশের দিকে আর প্লাস ম্যালিক অ্যাসিড থেকে থায়োনিল ক্লোরাইড দিলে আর প্লাস ক্লোরোসাকসিনিক অ্যাসিড উইথ কি হচ্ছে না তো রিটেনশন। তারপরে KOH দিচ্ছি, আর প্লাস থেকে S মাইনাস ইনভারসান হলো, তার মানে এই স্টেপেই কি হচ্ছে SN2, এই OH মাইনাস ডাইরেক্ট অ্যাটাক করছে, Clটা বেরিয়ে যাচ্ছে।
তাহলে এই যে থ্রু আউট যে রিয়াকশানের স্কিম, এটাকেই বলা হয় গিয়ে কি না ওয়ালডেন ইনভারসান। একটা এনানসিওমার থেকে আর একটা এনানসিওমার তৈরি, তার মানে বলতে পারি আর প্লাস ম্যালিক অ্যাসিড থেকে এস মাইনাস ম্যালিক অ্যাসিড তৈরি করলো। প্রথম স্টেপে থায়ানিল ক্লোরাইড, দেন কি দিল KOH, থায়ানিল ক্লোরাইড KOH। থায়ানিল ক্লোরাইড দিলে কি হলো অ্যালকোহল থেকে ক্লোরাইড উইথ রিটেনশন, এই ক্লোরাইডের উপরে KOH দিল, কি হলো এসেন্ট উইথ ইনভারসান। আচ্ছা, এইখানে একটু স্মরণ করিয়ে দিই, অনেকেরই তোদের প্রচুর ভুল ভাল হয় যে সামারি যদি একটা করার এখানে খুব প্রয়োজন মুখস্থ রাখা। একটা কোনো অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকোহল আছে, তাকে যদি আমরা OTS করি, টসাইলেশন করতে যাই, কি দেবো টসাইল ক্লোরাইড পিরিডিন। অনেকের ধারণা যে এখানে মানে পিরিডিন দেওয়া মানে এখানে বহু লোকে কি গন্ডগোল পাকাস না টসাইল ক্লোরাইডের স্ট্রাকচার কি এই S ডবল বন্ড ও Cl, এইটা অ্যাটাক করলো Clটা বেরিয়ে গেল, তাহলে এটা হলো OTS প্লাস কি তৈরি হলো HCl। এই HClকে অবভিয়াসলি কে খেয়ে নেবে না তোর পিরিডিন খেয়ে নেবে। এখানে কিন্তু পিরিডিন খাওয়ার পরে ক্লোরাইডটা কোনোভাবেই ব্যাক সাইড অ্যাটাক করবে না, এটা কখনোই সম্ভব নয়, এটা এই রিয়াকশানের স্কিম নয়। এখানে পিরিডিনের রোলটা শুনে রাখ, ইট অ্যাক্টস অ্যাজ এ স্ক্যাভেঞ্জার মানে হচ্ছে স্ক্যাভেঞ্জার বার্ড, মানে আমরা বলি ঝাড়ুদার পাখি, কাকে বলি কাক, এইসব শকুন যারা ময়লা আবর্জনা খেয়ে পরিষ্কার করে দেয়। এই রিয়াকশানের অ্যালকোহলকে টসাইলেশন করলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, এটা অ্যাকচুয়ালি এই রিয়াকশানের ময়লা বা বর্জ্য পদার্থ, এটাকে কে খেয়ে নেয় গিয়ে তোর পিরিডিন। ফলে পিরিডিন অ্যাক্টস অ্যাজ এ স্ক্যাভেঞ্জার হিয়ার, এই রিয়াকশানে পিরিডিন অ্যাক্টস অ্যাজ এ স্ক্যাভেঞ্জার, ওটাকে খেয়ে নিল। তাহলে এইভাবে অ্যালকোহল থেকে কি তৈরি হবে গিয়ে তোর টসাইলেট গিয়ে তোর তৈরি হবে। তাহলে এরপরে এই টসাইলেটের উপরে আমরা যদি মনে করি এরকম একটা নিউক্লিওফাইল দেই ETOH পটাশিয়াম কার্বনেট, নিউক্লিওফাইলটাকে ইথানল, বা আমরা ডাইরেক্ট ETO- দিতে পারি সোডিয়াম ইথক্সাইড, তখন এ ব্যাক সাইডে অ্যাটাক করবে, OTSটা বেরিয়ে যাবে। আমরা কি প্রোডাক্ট পাবো এরকম যদি হয় রিয়াকশান, তাহলে আমরা পাবো এখানে আসবে OET, এটা ইনভারসান হয়ে গেল, এইরকমই প্রোডাক্ট পাবো। এই গ্রুপগুলো যা থাকবে তাই। এবারে সেপারেট রিয়াকশানটা দেখ, আমরা একটা অ্যালকোহলে যদি মেটালিক পটাশিয়াম দিই, পটাশিয়াম মেটাল বা তোর সোডিয়াম মেটাল বা তোর লিথিয়াম মেটাল যাই পারে কেন দিই না, বা পটাশিয়াম হাইড্রাইড দিতে পারি, সোডিয়াম হাইড্রাইড দিতে পারি, লিথিয়াম হাইড্রাইড দিতে পারি, ও কি করবে অ্যালকোহলকে অ্যালকক্সাইড করবে। এটা লিখছি M+, মানে যে মেটাল দিবি তাই, এটাকে কি বলছি অ্যালকক্সাইড। আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম অ্যালকোহলে সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড দিলে কিন্তু অ্যালকক্সাইড হয় না, মানে সোডিয়াম পটাশিয়াম এ ধরনের ডাইরেক্ট মেটাল দিতে হবে বা এদের হাইড্রাইড দিতে হবে, তাহলে এটা হয়ে গেল অ্যালকক্সাইড। এবারে মনে করে এখানে দিলাম ETBr বা ETOTS বা যে কোনো একটা, তখন O- ইটিতে অ্যাটাক করবে, এই লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, কি হবে এটা হবে OET, যা ছিল তাই। তাহলে এই রিয়াকশানেও দেখ OET পেলাম, ওখানেও পেলাম OET, এখানে যে OETটা পেলাম দিস ইজ উইথ রিটেনশান ইন কনফিগারেশান, কিন্তু ওখানে যা হলো সেটা কি হলো না টোটাল রিয়াকশানটা কি হয়ে গেল উইথ ইনভারসান অফ কনফিগারেশান। এই রিয়াকশানগুলোকে একটু ভালো করে মাথায় রাখতে হবে, বিশেষ করে অ্যালকোহলে টসাইল ক্লোরাইড পিরিডিন, আর অ্যালকোহলে যেটা পিরিডিন অন্য একটা দেওয়া হয় সেটা হচ্ছে থায়ানিল ক্লোরাইড পিরিডিন। থায়ানিল ক্লোরাইড যদি পিরিডিন দেওয়া হয় তখন হয় ওই SNI এর মতো করে হয়, তখন পিরিডিন এই সিলটাকে খেয়ে নিয়ে সেই Cl- ব্যাকে অ্যাটাক করে বেরিয়ে যায়, তখন অ্যাকচুয়ালি ইনভার্টেড অ্যালকিল ক্লোরাইড পাওয়া যায়। এই
ইনফরমেশানগুলো যেন একে অপরের ঘাড়ে না চলে যায়, এগুলো একটু মাথায় রাখতে হবে।